এখন এই মিটিংয়ে যে অংশটা নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই, অনেকগুলি প্রসঙ্গে এসেছি। বাংলাদেশে তিস্তার পান নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। এই কথাগুলো আগে কিন্তু শেখ হাসিনা সেভাবে বলতেন না, কিন্তু ডক্টর ইউনূস অল্প দিনে এই কথাগুলো কিন্তু বলতে পেরেছেন। এটা একটা পজিটিভ দিক আমি বলবো। বিপরীত দিকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এগুলো আমরা উভয়ের যে বিভিন্ন রকম টুইট এবং এক্স হ্যান্ডেলে লেখা, ফেসবুক স্ট্যাটাস, সামাজিক মাধ্যমে তাদের বক্তব্য, ডক্টর ইউনূসের পক্ষ থেকে বক্তব্য, নরেন্দ্র মোদীর থেকে বক্তব্য, এগুলো আমরা দেখেছি। প্রশ্ন হচ্ছে, আমার আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে, সেটা হলো এই আলোচনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার, প্রত্যার্পণ করার কোনো কথা কি হয়েছিল? এটা হলো আমার আজকে আলোচনার মূল বিষয়। আলোচনাটা এই জন্য করলাম যে ভারতের কোনো পত্রিকায়, ভারতের কোনো মিডিয়াতে আমি এ ধরনের প্রসঙ্গ উঠেছিল বলে আমি দেখিনি। আমি মোটামুটি খোঁজাখুঁজি করেছি, আমি দেখিনি। বাংলাদেশের পত্রিকায় কিন্তু উঠেছে। বাংলাদেশের কোন পত্রিকায় আমি দেখলাম? বাংলাদেশের অনেকগুলি পত্রিকায় আমি দেখলাম, এবং সেই পত্রিকাগুলো কাকে কোট করেছে? প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তাকে উদ্ধৃত করে তারা বলেছে যে তারা নাকি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ডক্টর ইউনূস নাকি ভারতকে বলেছেন। এবং এই নিউজটা ভারতের যে বাংলা পত্রিকা, কলকাতার আনন্দবাজার পত্রিকা, তারাও লিখেছে এটা অন্যভাবে। তারা কি করেছে, আমাদের প্রথম আলো পত্রিকাকে কোট করে, প্রথম আলো যে শফিকুল আলমকে উদ্ধৃতি করে কথাটা বলেছেন, সেই কথাটা বলে তারা এটাকে উদ্ধৃত করেছে। এবং সেখানে লিখেছে, আপনার পত্রিকা সেও নামটা দেখেন, ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে মোদি ইউনূসের, দাবি বাংলাদেশের। বাংলাদেশ দাবি করছে যে এই ধরনের একটা আলোচনা হয়েছে, ভারত কিন্তু বলছে না কোথাও। এবং সেই নিউজের ভেতরে বলা হয়েছে, ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেছেন। শুক্রবার এই দাবি করেছেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। পুরো জিনিসটাই আমাদের উপর ওনারা চাপিয়ে দিলেন, এবং ওনারা কিন্তু স্বীকারই করছেন না, অথবা ওনার কোনো মিডিয়া আমি দেখছিও না যে এই ধরনের কোনো কথা আছে। অথচ এই দাবিটা হতেই পারে, এটা কিন্তু অস্বাভাবিক কোনো দাবি নয়। কারণ শেখ হাসিনাকে ফেরত যেহেতু নয়াদিল্লির কাছে আমাদের দেশ থেকে কূটনৈতিক বার্তা গিয়েছিল গত ডিসেম্বরে, এবং সেই ডিসেম্বরে ডক্টর ইউনূস স্কাই নিউজকে বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বে খুনের অভিযোগ সহ মানবতা বিরোধী একাধিক মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা তো উনিও বলেছিলেন। তো তাকে ফেরত দেওয়ার জন্য কূটনৈতিক বার্তার পাশাপাশি ডক্টর ইউনূস মোদীকেও বলেছেন কিনা, এই বিষয়টা জানার ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা আগ্রহ আছে। হয়তো সেই আগ্রহ মেটাতে যে শফিকুল আলম এই কথাটা বলেছেন। এখন শফিকুল আলম যে কথাটা বলেছেন সেটা আদৌ ঘটেছে, তার সপক্ষে ভারতীয় মিডিয়ার অথবা ভারতের কূটনীতিবিদদের কোনো ধরনের কথা পাওয়া যাচ্ছে না। আমি অন্ততপক্ষে পাইনি, হয়তো আছে, আমি জানি না। আমি এখন এই জায়গা থেকে একটু শিফট করে বলি, সেটা হলো যে এই দাবি যদি করেও থাকেন, তাহলেও কি আপনারা কি আশা করেন যে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? কেন আশা করেন, কেন আশা করেন না? এইটা কিন্তু আপনারা নিজেকে জিজ্ঞাসা করেন। আমি কিন্তু আশাবাদী নই। আমি আশাবাদী নই কেন? দেখেন, ভারতের সঙ্গে আমাদের কিন্তু একটা প্রত্যর্পণ চুক্তি আছে। আমাদের কোনো বন্দী ওখানে থাকলে, আমাদের কোনো অপরাধী যার বিরুদ্ধে মামলা আছে, সে ভারতে থাকলে তারা আমাদেরকে ফেরত দিতে বাধ্য। ওই চুক্তি অনুযায়ী আমরাও ওরকম থাকলে তাদেরকে ফেরত দিতে বাধ্য। কিন্তু সেই ক্ষেত্রে হাসিনার ক্ষেত্রে ভারত কি অজুহাতটা নিতে পারে? হাসিনাকে যে ভারত ফেরত দিতে চায় না, এটা তো বুঝি। কিন্তু না চাইলেও যেহেতু একটা চুক্তি হয়েছে, চুক্তি কিন্তু ফেরত দিতে হয়। কি বলতে পারে ভারত যে আমি ফেরত দেব না? বলতে পারে যে চুক্তিতে একটা ক্লজ আছে। সেই ক্লজটা হলো, যদি আশ্রয়দানকারী দেশ মনে করে যে এই লোককে ওই দেশে ফেরত পাঠালে নিজ দেশে যে এই ব্যক্তি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, যদি উনি মনে করে, তাহলে তারা নাও দিতে পারে। এই ক্লজটা কিন্তু আছে। সেই কাজটা কিন্তু আমরা করে ফেলেছি। এখন যদি ভারত বলে
যে আমরা যাকে ফেরত দেব সে তো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকারের মতো ঘটনা তো আমরা ঘটিয়ে চলেছি। এবং সবচেয়ে বড় ঘটনাটা ঘটেছে 32 নম্বর ভাঙার মাধ্যমে। 32 নম্বর যখন ভাঙা হয়েছে, যদি শেখ হাসিনার পক্ষ থেকে অথবা ভারতের পক্ষ থেকে বলা হয় যে 32 নম্বর তো শেখ হাসিনার পিতার বাড়ি ছিল, শেখ হাসিনার বাড়ি ছিল না, কিন্তু তার পিতার বাড়ি ছিল, তারপরে সেটা ট্রাস্টকে দান করা হয়েছিল, সেই বাড়িও যখন ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, এটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা। এবং সেই গুড়িয়ে দেওয়ার সময় সরকারের দিক থেকে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি। কেন করা হয়নি? কারণ ওইটা ভাঙার জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব নেওয়া উচিত। আমি মনে করি সম্পূর্ণ উস্কানিমূলক কথাবার্তা কে বলেছিল? ফ্রান্সে থাকা পিনাকি ভট্টাচার্য, তিনি মানুষকে ওখান থেকে খেপিয়ে দিয়েছিলেন এই বাড়িটা ভাঙার জন্য। আমি তখনই প্রশ্ন করেছিলাম, এই বাড়িটা আপনি ভেঙে কি লাভ করলেন? কি লাভ আপনি করলেন? কোনো লাভ আপনি করতে পারেননি, বরঞ্চ শেখ হাসিনাকে ফেরত আনাটা ডিফিকাল্ট করে দিলেন। যে লোক এত অপরাধ করেছে বলে আমরা দাবি করছি, তার বিরুদ্ধে বিচার চলছে, তাকে তো আঘাত আনার জন্য প্রয়োজন ছিল। যদি এই বাড়ি আপনি ভাঙতেই চান, সরকার ভাঙতে পারতো যে কোনো সময়, যদি এমন একটা প্রক্রিয়ায় আপনি ভাঙলেন যেখানে নাকি সরকার কোনো ভূমিকাই রাখলো না, বরং সরকারের অসহায়ত্ব প্রমাণ হলো। যে সরকারের এখানে অসহায়ত্ব প্রমাণ হয়, শেখ হাসিনাকে দেশে আনলে যদি অসহায়ত্ব, যদি শেখ হাসিনাকে এরকম ভাবে মানুষ পিটিয়ে মেরে ফেলে, তাহলে কি হবে? সরকার তো ফেরতে পারবে না, সরকার তো বাড়ি ফেরতে পারে নাই। একটা বাড়ি ভাঙতে তো সারা রাত লাগছে, সেই কাজটা আপনি করতে দিয়েছেন। এখন একটা মানুষ আমার তো কোনো ব্যাপার না, আপনি ফেরতে পারবেন না যদি না দেয়। এই কথাগুলি বলবে, আমি তা বলছি না বলুক, এটাই আমরা চাই। আমরা চাই প্রত্যেকটা অভিযুক্ত তার সামনে সে আত্মপক্ষ সমর্থন করুক এবং তার একটা সুবিচার হোক, এটা আমরা চাই। কিন্তু তাকে যদি আপনি আনতেই না পারেন, তাহলে কি লাভ হলো? এই কাজগুলো আমি তখন বলেছিলাম যে পিনাকি ভট্টাচার্য যেটা করেছেন এই কারণে, যাতে নাকি ভারতের জন্য একটা অজুহাত তৈরি করে দেওয়া যায়। এটা তো উনি আবার আমার উপর খুব গোসা হচ্ছেন, মামলা মোকদ্দমা অনেক কিছু করতে যাচ্ছেন আমার বিরুদ্ধে। আচ্ছা করুন, অসুবিধা নাই করুন। কিন্তু আপনি পিনাকি ভট্টাচার্যকে আমি বলি, ভাই আপনি যেভাবে বলেন, আপনি এন্টি ভারতীয় কথাবার্তা যেভাবে বলেন, আপনি বুকে হাত দিয়ে একবার বলেন তো, আপনার এই কাজটা কি আলটিমেটলি ভারতের পক্ষে যায়নি? গিয়েছে তো, তাহলে লাভটা কি হলো? আপনি এতগুলো মানুষকে ক্ষিপ্ত করে দিলেন, উত্তেজনা তৈরি করলেন, হয়তো আপনার একটু সাময়িক আপনি মনে করেন আপনি বাহাদুরি দেখালেন যে আমি ফ্রান্স থেকেই ভেঙে ফেলেছি, কিন্তু লাভটা কি হলো ভাই? আপনি তো হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করলেন। আন্তর্জাতিক বিশ্ব, আন্তর্জাতিক আইন কানুন, নিয়ম কানুন, ওটা তো আপনার এই ইমোশনাল কথাবার্তা শুনে তো ভাই তারা সিদ্ধান্ত নেবে না। কি লাভ করলেন আপনি বলেন? আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনি প্রচুর পড়াশোনা করা লোক, জ্ঞানী লোক, এটা শ্রদ্ধাই করি আপনাকে, কিন্তু এই কাজটা আপনি কি করলেন ভাই বলেন? এখন ভারত তো এই কথা বলছে না, আমাদের শফিকুল আলম সাহেব বলতেছে। কারণ শফিকুল আলম সাহেব কেন বলতেছে? কারণ আমাদের মাস পিপলের সেন্টিমেন্ট তো এটা, আমরা তো প্রত্যেকটা অপরাধীকে দেশে আনতে চাই, এনে বিচার করতে চাই, আমরা তো এই জিনিসটা চাই। সবাইকে বলবো ভাই, যাই করেন ঠান্ডা মাথায় করেন। সাময়িক উত্তেজনা, সাময়িক জনপ্রিয়তা অনেক সময় জাতীয় ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে, সেদিকে